পরিবেশ ও তার সম্পদের ফিফথ পার্ট আমরা আলোচনা করব। এই ফিফথ পার্টের মধ্যে পড়বে বাস্তুতন্ত্র অর্থাৎ ইকোসিস্টেম সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আমরা ইকোসিস্টেমটাকে কতকগুলো পার্টে ভাগ করব। যেমন ইকোসিস্টেম কাকে বলবো, ইকোসিস্টেমের গুরুত্ব কি, বাস্তুতন্ত্রের উপাদানগুলি কি কি, এই উপাদানগুলির বর্ণনা এবং বাস্তুতন্ত্রে উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আমরা আলোচনা করতে পারি। আবার কেউ কেউ দেয় বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কাকে বলে। বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা কি হবে, যে বিশেষ পদ্ধতিতে কোনো নির্দিষ্ট বসতি অঞ্চলে উপস্থিত জীবগোষ্ঠীর একে অপরের সঙ্গে এবং উক্ত পরিবেশের নির্জীব উপাদানগুলির মধ্যে পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমে যে স্বয়ং সম্পূর্ণ একক অনুকূল বসবাস রীতি গড়ে ওঠে তাকে বলে বাস্তুতন্ত্র। এই সংজ্ঞাটার রূপকার ছিলেন বিজ্ঞানী A.G. ট্যান্সলে, যিনি সর্বপ্রথম বাস্তুতন্ত্র শব্দটি প্রবর্তন করেন 1935 সালে। এখন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। বাস্তুতন্ত্র হল জীবমণ্ডল তথা পরিবেশের কার্যকরী একক। বাস্তুতন্ত্র কতকগুলি পরস্পর সম্পর্কযুক্ত জড় ও জীবজ উপাদানের সমন্বয়ে গঠিত হয়। বাস্তুতন্ত্রের উপাদানগুলি একে অন্যের ওপর নির্ভরশীল। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ঘটে এবং সূর্যই সমস্ত শক্তির উৎস। বাস্তুতন্ত্রের উপাদানগুলির ঘনত্ব, প্রাচুর্যতা ও তাদের কার্যকারিতা পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হয়। এখন এই বাস্তুতন্ত্রের উপাদান বা বৈশিষ্ট্য আলোচনার পর বাস্তুতন্ত্র সম্পর্কে বিজ্ঞানী ওডাম কি ধারণা দিয়েছিলেন। ওডামের মতে ইকোসিস্টেম হল বাস্তববিদ্যার এমন এক প্রধান মৌলিক একক যার মধ্যে জীবজ এবং অজীবজ পরিবেশে উভয়ই অন্তর্ভুক্ত। উভয় একে অন্যের ধর্মকে প্রভাবিত করে, উভয় জীবনের অস্তিত্বের জন্য একান্ত আবশ্যক। বিজ্ঞানী ওডাম পরবর্তীকালে বলেছেন যে ইকোসিস্টেম as the basic fundamental unit of ecology, which includes both the organisms and the non-living environment, each influencing the properties of the other, and each is necessary for the maintenance of life. ইকোসিস্টেমের আমরা উপাদানগুলিকে দুটো ভাগে ভাগ করতে পারি, আবায়োটিক বা অজীবজ উপাদান, বায়োটিক বা জীবজ উপাদান। আবায়োটিক বা অজীবজ উপাদানকে আমরা তিনটি পর্যায়ে ভাগ করব: অজৈব উপাদান বা ইনঅর্গানিক কম্পোনেন্ট, জৈব উপাদান বা অর্গানিক কম্পোনেন্ট, ভৌত উপাদান বা ফিজিক্যাল কম্পোনেন্ট। অজৈব উপাদান কাকে বলবো? বাস্তুতন্ত্রের অজৈব উপাদান বলতে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদিকে বোঝায়। অজৈব উপাদান সমূহ উৎপাদক জীবের খাদ্য সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদান হিসেবে বিবেচিত হয়।
এরা বায়োজিও কেমিক্যাল চক্রের মাধ্যমে পরিবেশের স্থিতাবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জৈব উপাদান বা অর্গানিক কম্পোনেন্ট কাকে বলবো? জৈব উপাদান বলতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, হিউমাস, ইউরিয়া ইত্যাদিকে বোঝায়। এই উপাদানগুলি জীবজ ও অজীবজ পরিবেশের মধ্যে যোগসূত্র রচনা করে বাস্তুতন্ত্রের ক্রিয়াশীলতাকে অব্যাহত রাখে। ভৌত উপাদান বা ফিজিক্যাল কম্পোনেন্টকে বাস্তুতন্ত্রের উল্লেখযোগ্য ভৌত উপাদানগুলি হল সৌরশক্তি, জল, উষ্ণতা, বাতাস, আর্দ্রতা, মৃত্তিকার প্রকৃতি ইত্যাদি। বাস্তুতন্ত্রের জীবজ উপাদানগুলি জৈবিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সৌরশক্তি অপরিহার্য, অর্থাৎ পৃথিবীর প্রাণ প্রবাহ সৌরশক্তি নির্ভর। জীবজ বা বায়োটিক উপাদানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি: উৎপাদক বা প্রডিউসার, খাদক বা কনজিউমার। উৎপাদক কাকে বলবো? বাস্তুতন্ত্রে যে সকল ক্লোরোফিলযুক্ত জীব পরিবেশ থেকে অজৈব জৈব ভৌত উপাদান সংগ্রহ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল নয়, তাদের বলে উৎপাদক। ক্লোরোফিলযুক্ত হওয়ায় উৎপাদক জীবেরাই প্রকৃতিতে খাদ্য তৈরি করার অধিকার অর্জন করেছে। এরা প্রধানত সবুজ উদ্ভিদ। একটা পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক কি হবে? ফাইটোপ্ল্যাঙ্কটন বা আণুবীক্ষণিক উদ্ভিদ গোষ্ঠী, স্পাইরোগাইরা, ক্লস্টেরিয়াম, কারা, নিটেলা ইত্যাদি। একটা তৃণভূমির বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে গুল্ম ও বেরুৎ জাতীয় উদ্ভিদ এবং মুথা ঘাস। একটা অরণ্যের বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ, গুল্ম, বেরুৎ জাতীয় উদ্ভিদ এবং ইলগ্রাস। খাদক কাকে বলবো? বাস্তুতন্ত্রের যে সকল জীবেরা সালোক সংশ্লেষে অক্ষম, খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের ওপর নির্ভরশীল, উৎপাদক কর্তৃক প্রস্তুত খাদ্য গ্রহণ করেই যারা জীবন নির্বাহ করে তাদেরকে বলে খাদক। সকল প্রাণী খাদক শ্রেণীর অন্তর্গত। খাদকের দুটো ভাগ: ম্যাক্রো কনজিউমার বা বৃহৎ আকৃতির খাদক, মাইক্রো কনজিউমার অর্থাৎ ক্ষুদ্র আকৃতির খাদক। খাদ্যাভ্যাসের ওপর নির্ভর করে ম্যাক্রো কনজিউমার বা বৃহৎ আকৃতির খাদককে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার বা হার্বিভোর, গৌণ খাদক বা সেকেন্ডারি কনজিউমার বা প্রাইমারি কার্নিভোর, প্রগৌণ খাদক বা টার্সিয়ারি কনজিউমার বা সেকেন্ডারি কার্নিভোর। প্রাথমিক খাদক কাকে বলবো? যে সমস্ত জীব খাদ্যের জন্য উৎপাদকের ওপর সরাসরি নির্ভরশীল তাদের প্রাথমিক খাদক বা হার্বিভোর বা শাকাশী প্রাণী বলা হয়ে থাকে। একটা পুকুরের বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদক কী হবে? না নেকটন, জুপ্ল্যাঙ্কটন, বেন্থস। একটা তৃণভূমির বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদক কী হবে? ফড়িং অথবা গিনিপিগ। একটা অরণ্যের বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদক কী হবে? ডিয়ার, অ্যান্টিলোপ ইত্যাদি। গৌণ খাদক কাকে বলবো? যে সকল খাদক প্রাথমিক খাদকের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল তাদেরকে গৌণ খাদক বলা হয়। এরা প্রত্যক্ষভাবে সবুজ উদ্ভিদের ওপর নির্ভরশীল নয়, পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের ওপর নির্ভরশীল। একটা পুকুরের বাস্তুতন্ত্রে গৌণ খাদক কী হবে?
না ছোট ছোট মাছ, অর্থাৎ রুই, কাতলা, মৃগেল ইত্যাদির 15 সেন্টিমিটার পর্যন্ত স্টেজ। একটা তৃণভূমির বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদ্য কী হবে? একদিকে ব্যাঙ অথবা সাপ। ব্যাঙ খাচ্ছে ফড়িংকে, সাপ খাচ্ছে গিনিপিগকে। আবার একটা অরণ্যের বাস্তুতন্ত্রের গৌণ খাদক কী হবে? নেকড়ে, হায়না। প্রগৌণ খাদক কাকে বলবো? যে সকল খাদকেরা গৌণ খাদকদের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল তাদেরকে বলা প্রগৌণ খাদক। একটা পুকুরের বাস্তুতন্ত্রের প্রগৌণ খাদক কি? বড় বড় মাছ, গেম ফিশ, শোল, বোয়াল, ভেটকি। একটা তৃণভূমির বাস্তুতন্ত্রের প্রগৌণ খাদক কী হবে? সাপকে খাচ্ছে বাজ পাখি। আবার ব্যাঙ যদি ব্যাঙকে খাচ্ছে সাপ, এখানে প্রগৌণতর খাদক হয়ে যাবে তোমার বাজ পাখি। মাইক্রো কনজিউমার। এখন মাইক্রো কনজিউমার বলার আগে আমরা জেনে নিই এই প্রগৌণ খাদক যাদের বলা হয় দ্বিতীয় শ্রেণীর মাংসাশী প্রাণী, তাদেরকে ওয়াইগার্ড এবং ওয়েন বলেছেন বায়োফেজেস। মানে ওয়াইগার্ড ও ওয়েনের মতে তোমার মাংসাশী প্রাণী বা কার্নিভোরতে বলা হয় বায়োফেজেস, অর্থাৎ এদের বায়োফেজেস নামে অভিহিত করেছেন ওয়াইগার্ড এবং ওয়েন 1971 খ্রিস্টাব্দে। মাইক্রো কনজিউমার কাকে বলব? না, এই মাইক্রো কনজিউমার বলতে ব্যাকটেরিয়া, মোল্ড, ছত্রাক ইত্যাদি। এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, বিয়োজক এবং রূপান্তর। এখন মাইক্রো কনজিউমার কি? না, উদ্ভিদ ও প্রাণীদের মৃত্যুর পর তাদের দেহের গঠনগত জটিল উপাদানগুলিকে সরল উপাদানে রূপান্তরিত করে বিভিন্ন আণুবীক্ষণিক অণুজীব গোষ্ঠী। এরা উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের এবং পচনশীল জৈব পদার্থের আর্দ্র বিশ্লেষণ ঘটায়। এরা আণুবীক্ষণিক অণুজীব গোষ্ঠী। বিজ্ঞানী ক্লার্ক 1971 খ্রিস্টাব্দে এই আণুবীক্ষণিক অণুজীব গোষ্ঠী বা মাইক্রো কনজিউমারকে দুটো ভাগে ভাগ করেছেন। একদলকে বলেছেন বিয়োজক, একদলকে বলেছেন পরিবর্তক। বিয়োজক বা ডিকম্পোজার কাকে বলবো? যে সমস্ত আণুবীক্ষণিক অণুজীব গোষ্ঠী পচনশীল জৈব পদার্থের এবং মৃত উদ্ভিদ ও প্রাণীদের আর্দ্র বিশ্লেষণ ঘটায়, তাদেরকে তিনি বলেছেন বিয়োজক। অর্থাৎ জীবের প্রোটোপ্লাজমের জটিল যৌগকে বিয়োজিত করে সরল যৌগে পরিণত করে, তাদেরকে বিয়োজক বলা হয়। পরিবর্তক বা রূপান্তরক বা ট্রান্সফর্মার কাকে বলবো? যে সমস্ত আণুবীক্ষণিক অণুজীব গোষ্ঠী ওই বিয়োজিত পদার্থগুলোকে পরিবেশে ফিরিয়ে দেয়, পরিবেশের জৈব ভূ রাসায়নিক চক্রকে সুস্থির রাখে, তাদেরকে বলা হয় পরিবর্তক বা ট্রান্সফর্মার বলা হয়ে থাকে। এই পরিবর্তক বা ট্রান্সফর্মারগুলো বিয়োজিত পদার্থের ওপর কাজ করে, এদের জৈব অজৈব উপাদানে রূপান্তরিত করে। এবং এদের উদাহরণ হচ্ছে তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক, যেমন অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ইত্যাদি। এখন বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক। ইকোসিস্টেমে উৎপাদক ক্লোরোফিল যুক্ত সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যালোক ইত্যাদি উৎপাদক জীবেরা অজীবজ
উপাদান থেকে গ্রহণ করে খাদ্য প্রস্তুত করে। বিনিময়ে অক্সিজেন অজীবজ জগতে পরিত্যাগ করে। উৎপাদকরা শ্বসন প্রক্রিয়ায় CO2 ও জল ত্যাগ করে। উৎপাদকের মৃত্যুর পর মৃতদেহ বিয়োজিত হয়ে পরিবেশে বিভিন্ন অজৈব বা অজীবজ উপাদানে লীন হয়। এটা হচ্ছে উৎপাদক ও অজীবজ উপাদানের মধ্যে সম্পর্ক। আবার খাদকেরা খাদ্য অক্সিজেনের জন্য উৎপাদকের ওপর নির্ভরশীল। প্রাথমিক খাদক সরাসরি উৎপাদকদের ভক্ষণ করে পুষ্টি লাভ করে। গৌণ খাদক প্রাথমিক খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রগৌণ খাদক গৌণ খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। এটা হচ্ছে উৎপাদক ও খাদকের মধ্যে সম্পর্ক। নেক্সট, খাদক শ্বসনের জন্য পরিবেশে প্রয়োজনীয় অক্সিজেন গ্রহণ করে। বিনিময়ে কার্বন ডাইঅক্সাইড অজীবজ পরিবেশে ফিরিয়ে দেয়। পুষ্টির জন্য প্রয়োজনীয় জল ও খনিজ পদার্থ খাদকেরা অজীবজ পরিবেশ থেকে গ্রহণ করে। এই খাদকদের মৃত্যুর পর দেহের অংশ বিশেষ বিয়োজন ঘটায় বিয়োজকের মাধ্যমে এবং সরল উপাদানে রূপান্তরিত হয় এবং অজীবজ পরিবেশের ভাণ্ডার পূর্ণ হয়ে থাকে। এটা হচ্ছে খাদক অজীবজ পরিবেশের সম্পর্ক। সুতরাং দেখা যাচ্ছে এই উদ্ভিদ ও প্রাণীদের মৃত্যুর পর তাদের গঠনগত জটিল উপাদানগুলিকে সরল উপাদানে রূপান্তরিত করে বিভিন্ন আণুবীক্ষণিক অণুজীব গোষ্ঠী, অর্থাৎ বিয়োজক বা পরিবর্তক। এরা উদ্ভিদ প্রাণীর মৃতদেহ অথবা পচনশীল জৈব পদার্থের আর্দ্র বিশ্লেষণ ঘটায় এবং বিয়োজন প্রক্রিয়ার মাধ্যমে সরল যৌগে রূপান্তরিত করে জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশে ফিরিয়ে দেয়। অর্থাৎ পরিবেশ থেকে সবুজ উদ্ভিদ যে অজীবজ উপাদানগুলো গ্রহণ করেছিল সেগুলি তার মৃত্যু অথবা পচনশীল জৈব পদার্থের মাধ্যমে পরিবেশে ফিরিয়ে দিয়ে পরিবেশের ভাণ্ডার কিছুটা পূর্ণ করে এবং এইভাবে পরিবেশে অজীবজ, জীবজ এবং এই অজীবজ ও জীবজ উপাদানের মধ্যে সম্পর্ক বজায় থাকে। এখন আমরা যেটা দেখি যে এর পরে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কি, খাদ্য শৃঙ্খল কাকে বলবো, খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ কি, খাদ্য শৃঙ্খল কাকে বলবো না, ট্রান্সলের মতে যে শৃঙ্খলে জীবেরা একে অন্যের সঙ্গে খাদ্য খাদক সম্পর্ক যুক্ত থাকে, যার মধ্য দিয়ে রূপান্তরিত সৌরশক্তির প্রবাহ ঘটে, তাকে বলে খাদ্য শৃঙ্খল। বিজ্ঞানী ওডামের মতে ওডাম বলেছিলেন কি না, খাদ্য শৃঙ্খল বলতে বোঝানো হয় উৎপাদক এবং খাদকের মধ্যে একটা আন্তঃসম্পর্ক। অর্থাৎ যে পদ্ধতিতে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে উৎপাদক দ্বারা সৃষ্ট খাদক পুষ্টি পদার্থ এবং শক্তি
রৈখিক প্রবাহ কার্যে নিযুক্ত হয় তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। আমরা খাদ্য শৃঙ্খলকে আমরা কতকগুলো ভাগে ভাগ করতে পারি। কীরকম? খাদ্য শৃঙ্খলের কতগুলো ভাগ বলতে গেলে কি বুঝব না, বলা হয়ে থাকে যে খাদ্য শৃঙ্খলকে বিজ্ঞানী ট্যান্সলের মতে চারণভূমির খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল একটা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। যে খাদ্য শৃঙ্খল উৎপাদক জীব থেকে আরম্ভ করে শাকাশী ও মাংসাশী প্রাণীতে বিস্তার লাভ করে তাকে বলা গ্রেজিং খাদ্য শৃঙ্খল। যেমন ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, বাজপাখি। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি? যে খাদ্য শৃঙ্খল পচা গলা জৈব পদার্থ থেকে আরম্ভ হয়ে বিয়োজককারী জীবাণু হয়ে খাদক প্রাণীতে বিস্তার লাভ করে তাকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। যেমন পচা জৈব বস্তু থেকে ডেট্রিভোরাস জীব মানে ছত্রাক, ব্যাকটেরিয়া, আদ্য প্রাণী, সেখান থেকে কাঁকড়া, শামুক, ছোট মাছ, সেখান থেকে বড় মাছ, এই খাদ্য শৃঙ্খলকে বলা হয় ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। বিজ্ঞানী ওডামের মতে খাদ্য শৃঙ্খলের আমরা তিনটে দিক দেখি। একটা হচ্ছে প্রিডেটর খাদ্য শৃঙ্খল, একটা স্যাপ্রোফাইটিক খাদ্য শৃঙ্খল, একটা প্যারাসিটিক খাদ্য শৃঙ্খল। প্রিডেটর খাদ্য শৃঙ্খল কাকে বলবো? এই খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ বা উৎপাদক থেকে শুরু হয়ে শাকাশী প্রাণীর মাধ্যমে মাংসাশী প্রাণীতে গিয়ে শেষ হয়। এতে উৎপাদকেরা পরবর্তী পর্যায়গুলিতে পরবর্তী পর্যায়গুলিতে জীবের সংখ্যা ক্রমশ হ্রাস পেতে থাকে, কিন্তু জীবের আকার বৃদ্ধি পেতে থাকে। মৃতজীবী খাদ্য শৃঙ্খল বা স্যাপ্রোফাইটিক ফুড চেইন মানে এই খাদ্য শৃঙ্খল মৃত জৈব বস্তু থেকে শুরু হয়ে বিভিন্ন বিয়োজক জীব দ্বারা বিয়োজিত হয়ে সব শেষে খাদক প্রাণীতে গিয়ে শেষ হয়। যেমন পচনশীল জৈব বস্তু থেকে ডেট্রিটাস খাদক, সেখান থেকে ছোট মাংসাশী প্রাণী মাছ, সেখান থেকে বড় মাংসাশী প্রাণী মাছ ও পাখি। পরজীবী খাদ্য শৃঙ্খল বা প্যারাসাইটিক ফুড চেইন কাকে বলবো? যে খাদ্য শৃঙ্খলে বড় জীব থেকে শুরু হয়ে ক্রমে ক্রমে ছোট পরজীবী প্রাণীতে গিয়ে শেষ হয়। এই খাদ্য শৃঙ্খলে পুষ্টি স্তরের সংখ্যা সাধারণত কম হয় এবং এই শৃঙ্খলে পর্যায়ক্রমিক পুষ্টি স্তরগুলিতে জীবের আকার ক্রমশ ছোট হতে থাকে। যেমন আমরা দেখি স্তন্যপায়ী বা পাখি, সেখান থেকে পরজীবী মাছি যেটা প্রথম শ্রেণীর খাদক, সেখান থেকে মাছির প্রোটোজোয়া বা লেপ্টোমোনাস যাকে বলে দ্বিতীয় শ্রেণীর খাদক বলা হয়ে থাকে। এখন এই খাদ্য শৃঙ্খলে এই যে খাদ্য শৃঙ্খল বললাম, এই খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যগুলি কী কী? না, সবুজ উদ্ভিদেরা উৎপাদক হিসেবে খাদ্য শৃঙ্খলের প্রাথমিক স্তর গঠন করে। নেক্সট, ক্ষেত্র বিশেষে খাদ্য শৃঙ্খলের প্রকৃতি অত্যন্ত জটিল হয়। নেক্সট, খাদ্য শৃঙ্খলের ভূমি থেকে ক্রমশ উপরের দিকে যতই যাওয়া যায় জীবের সংখ্যার হ্রাস ঘটে এবং আকৃতি বৃদ্ধি পায়। খাদ্য শৃঙ্খলে খাদ্য স্তরের সংখ্যা 2 থেকে 6টি হয়ে থাকে এবং সৌরশক্তির প্রবাহের বাইরে এলে খাদ্য শৃঙ্খলের অস্তিত্ব বিলুপ্ত হয়। খাদ্য শৃঙ্খল কিভাবে গঠিত হয়ে থাকে? না, খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্যগুলি কী কী? না, সবুজ উদ্ভিদেরা উৎপাদক হিসেবে খাদ্য শৃঙ্খলের প্রাথমিক স্তর গঠন করে। নেক্সট, ক্ষেত্র বিশেষে খাদ্য শৃঙ্খলের প্রকৃতি অত্যন্ত জটিল হয়।
না একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের অন্তর্গত জীবগোষ্ঠী দুটি ভাগে বিভক্ত, উৎপাদক বা সবুজ উদ্ভিদ এবং খাদক। এরা বিভিন্ন প্রকারের হয়, যেমন প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, প্রগৌণতর খাদক। উৎপাদক খাদ্য শৃঙ্খলের শুরুতে থাকে। এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে আবদ্ধ থাকে। প্রাথমিক খাদকরা উৎপাদককে সরাসরি ভক্ষণ করে শক্তি অর্জন করে। অনুরূপভাবে গৌণ খাদক প্রাথমিক খাদককে, প্রগৌণ খাদক গৌণ খাদককে ভক্ষণ করে। অর্থাৎ উৎপাদক থেকে শুরু করে বৃহৎ খাদকরা একে অন্যের সঙ্গে ভক্ষক ও ভক্ষিতের সম্পর্ক দ্বারা যুক্ত হয়ে যে শৃঙ্খল গঠন করে তাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। উৎপাদক ও বিভিন্ন স্তরের খাদকের মৃত্যু ও বিয়োজনের মাধ্যমে উক্ত শৃঙ্খলের পরিসমাপ্তি ঘটে থাকে। খাদ্য শৃঙ্খলের তাৎপর্য বা গুরুত্ব কি? না, একটা বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবের মধ্যে খাদ্য শক্তি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পুষ্টি স্তরের গঠন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি প্রবাহের ধারণা ও ব্যাখ্যা পাওয়া যায়। নেক্সট, প্রকৃতপক্ষে খাদ্য শৃঙ্খল একটি ইকোসিস্টেমে সজীব গঠন বৈশিষ্ট্যকে নির্দেশ করে থাকে এবং সবশেষে বলা যায় খাদ্য শৃঙ্খল খাদ্যজালক গঠনের মাধ্যমে জৈব বৈচিত্র্যকে সূচিত করে এবং ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে, যেখানে উৎপাদক থেকে খাদকের মধ্যে একটা সম্পর্ক নিহিত থাকে। ফলে বাস্তুতন্ত্রটি একটা সুনির্দিষ্টভাবে সম্পন্ন হয়। আমাদের ইকোসিস্টেমের প্রথম দুটো জিনিস আমরা আলোচনা করলাম, উপাদানগুলি কী কী ও তার সম্পর্ক আর খাদ্য শৃঙ্খল।